চতুর্থ গল্প বেতাল এবং রাজা বিক্রমাদিত্যের। ভগবতী নগরে অনঙ্গ সেন নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। বহুকাল পূর্বের কথা। তার একটি সুখ পাখি ছিল, তার নাম চূড়ামণি। পাখিটি রাজার সঙ্গে সঙ্গেই থাকত এবং তার গুণের অন্ত ছিল না। একদিন কি হলো, রাজা কথায় কথায় চূড়ামণিকে জিজ্ঞাসা করলেন, চূড়ামণি, তুমি কি জানো, তুমি কি জানো তা আমাকে বলো। রাজা চূড়ামণি অর্থাৎ সুখ পাখিটির নাম চূড়ামণি, তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি জানো তা আমাকে বলো। চূড়ামণি বলল, মহারাজ, আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের কথা সব জানি। রাজা অবাক হয়ে বললেন, তুমি যদি তিন কালের কথা জানো তবে বলো তো, আমার মনের মতো রমণী কোথায় আছে যাকে আমি বিয়ে করতে পারি। চূড়ামণি বলল, মহারাজ, বিখ্যাত মগধ দেশের রাজা বীরসেনের চন্দ্রাবতী নামে একটি সুন্দরী ও সুলক্ষণা কন্যা আছে, তার সঙ্গেই আপনার বিয়ে হবে। অনঙ্গ সেন সুখ পাখিটির কথার সত্যতা যাচাই করার জন্য সুপ্রসিদ্ধ রাজদৈবজ্ঞ চন্দ্রকান্তকে ডেকে এ বিষয়ে তার মতামত জিজ্ঞাসা বা জানতে চাইলেন। চন্দ্রকান্ত গণনা করেও ওই একই কথা বলায় রাজা খুবই সন্তুষ্ট হলেন। অর্থাৎ সুখ পাখি অর্থাৎ পাখিটি যে কথা বলেছিল রাজাকে, চন্দ্রকান্ত অর্থাৎ গণৎকারও জ্যোতির্বিদ সুপ্রসিদ্ধ, সেই কথাই রাজাকে বলল, একই কথা। তাতে রাজা খুব সন্তুষ্ট হলেন। চন্দ্রাবতীরও এইদিকে যে রাজকন্যার কথা বলেছিল চূড়ামণি, সেই রাজকন্যার আরেকটি শাড়ি ছিল, তার একটা পাখি ছিল, তার নাম শাড়ি। সেও ছিল সর্বজ্ঞ, মানে ভূত ভবিষ্যৎ অতীত তিন সময়কে সে জানত। তো চন্দ্রাবতীও শাড়িকে জিজ্ঞাসা করলো, তুমি তিন কালের কথা যদি জানতেই পারো তাহলে আমার মনের মতো যোগ্য পাত্র কোথায় আছে তার সম্বন্ধে আমাকে কিছু বলো বা জানাও। তখন শাড়ি বলল, ভগবতী নগরে অনঙ্গ সেন তোমার স্বামী হবেন, তিনি ভগবতী নগরের রাজা। অনঙ্গ সেন এবং চন্দ্রাবতী দুজনেই তাদের পাখির কাছ থেকে ভবিষ্যৎ জানতে পেরে উভয়ের প্রতি অনুরাগী হলেন এবং সময়ের প্রতীক্ষা করতে লাগলেন। নির্দিষ্ট দিনে অনঙ্গ সেন মগধে এসে চন্দ্রাবতীকে বিয়ে করে
নিজের রাজধানীতে ফিরে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলেন। চন্দ্রাবতী যখন শ্বশুরবাড়িতে ভোগবতী নগরীতে আসেন, তখন তার অতি প্রিয় সেই শাড়ি নামক পাখিটি মদন মঞ্জুরিকেও সঙ্গে এনেছিল। রাজার কাছে ছিল সুখ, আর চন্দ্রাবতীর কাছে ছিল শাড়ি। সেই শাড়ি পাখিটির নাম ছিল মদন মঞ্জুরি। অনঙ্গ সেন ও চন্দ্রাবতী নানা বিষয় লঘু আলোচনা করছিলেন একদিন। তখন রাজা রানীকে বললেন, দেখো, একা থাকা বড় কষ্টকর। আমরা যখন বিয়ে করে সুখী হয়েছি, তখন আমার ইচ্ছা আমাদের প্রিয় সুখ এবং শাড়িকে এক খাঁচায় রেখে দিই, তারাও একসাথে জুটি বেঁধে থাক, তারাও আমাদের মতো সুখে শান্তিতে থাকুক। কথা মতো দুজনকেই একই খাঁচার মধ্যে রাখা হলো। হঠাৎই একদিন দুই পাখিতে তর্ক বেঁধে গেল। সুখ কি বলছে, দেখো, এই সংসারে ভোগই হচ্ছে সারবস্তু। এই যে সংসার, ভোগই হচ্ছে, খালি ভোগ, ভোগটাই হচ্ছে সারবস্তু। যে লোক এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন, ভোগ সুখ থেকে বঞ্চিত থাকে, তার জন্মই বৃথা। সেই জন্য বলি, তুমি সব বিষয়ে এমন নিরুৎসাহিনী কেন? সুখ বলছে। অর্থাৎ পুরুষ পাখিটি বলছে। তখন এই কথা শুনে শারিকা কি বলছে, পুরুষ জাতিটা না বড় স্বার্থপর, এরা শঠ, অধর্মী এবং খুনি। সেই জন্য পুরুষ সঙ্গ আমার মোটেই ভালো লাগে না, এরা বড় নিষ্ঠুর। সুখ রেগে গেল তখন। রেগে গিয়ে কি বলছে, মেয়েদের চরিত্র কথা আর বলো না। মেয়েরা অত্যন্ত চপলা, কুটিলা, মিথ্যা কথায় পটু, লোভী ও পুরুষঘাতিনী। রেগে গিয়ে এই কথাগুলো বলল। উভয় এই তর্ক শুনে রাজা বললেন, তোমরা মিছিমিছি তর্ক করে তিক্ততার সৃষ্টি করছো কেন? শাড়ি বললেন, শাড়ি বলছে, মহারাজ, এ তর্ক মিছামিছি নয়। পুরুষরা যে কত অধর্মী তা আমার জানা আছে। শুনুন তবে একটা ঘটনা আপনাকে বলি। বলে শাড়ি তার দেখা একটি প্রত্যক্ষ ঘটনা দেখেছেন, তো বলছে, ইলাপুরে মহাধন নামে ঐশ্বর্যবান এক বণিক বাস করত। বিয়ের পর বহুদিন চলে গেছে, কিন্তু একটি সন্তানও তার হয়নি। বড় দুঃখ। শেষে বেশি বয়সে তার স্ত্রী একটি পুত্র সন্তান প্রসব করল। তাতে বণিকের খুব আনন্দ হলো, আনন্দেরই কথা। তিনি পুত্রের নাম রাখলেন নয়নানন্দ। পরম যত্নে বাবা মা তাকে পালন করতে লাগলেন। পুত্রের যখন 5 বছর বয়স হলো, তখন লেখাপড়া শেখার জন্য একজন শিক্ষককে নিযুক্ত করা হলো। কিন্তু সেই শিশু সন্তানের স্বভাব মোটেই ভালো ছিল না। ছোটবেলা থেকে নয়নানন্দ
দুষ্টু ছেলেদের সঙ্গে মেলামেশা করত, লেখাপড়ায় ছিল অমনোযোগী। লেখাপড়ার থেকে বেশি খেলাধুলাতেই বাজে অভ্যেসের তার ভালো লাগতো দিন কাটাতো। অনেক বদ অভ্যেস তার মধ্যে সে রপ্ত করে ফেললো। মুখে আজে বাজে কথা বলতো, ভালো কথা তার মুখে ছিল না। বয়স যত বাড়তে লাগলো ততই সেইগুলো বাড়তে লাগলো। যথাসময় বণিকের মৃত্যু হলো। বাবার মৃত্যুতে প্রচুর ঐশ্বর্য ছেলে পেল, অর্থাৎ নয়নানন্দ। সে অত টাকা পেয়ে দু হাতে ওড়াতে লাগলো। সে তো কিছুই উপার্জন করতো না, সে শুধু খরচ করতে লাগলো, টাকা ওড়াতে লাগলো, ধন সম্পত্তি। এইভাবে আর কতদিন চলে, রাজাও ফকির হয়ে যায়। তাই নয়নানন্দের দশাও সেই রকম হলো, সবকিছু বিনষ্ট হয়ে গেল। এই অবস্থায় সে তার বাসস্থান অর্থাৎ ইলাপুর ত্যাগ করে রাস্তায় ঘুরতে ঘুরতে চন্দ্রপুরে তার এক বন্ধু, বাবার বন্ধু হেমগুপ্তের কাছে গিয়ে তার পরিচয় দিল। বন্ধুর পুত্রকে পেয়ে তিনি খুশি হলেন এবং হঠাৎ সে এখানে কেন জিজ্ঞাসা করলো কারণ। বন্ধুর ছেলে তাকে জিজ্ঞাসা করলো। আর এদিকে সেই পুত্র অর্থাৎ অধম পুত্র সব মিথ্যা কথা বলল, বাবার বন্ধুকে সব মিথ্যা কথা বলল। বলছে কয়েকটা জাহাজ নিয়ে সে ব্যবসা করতে সিংহল দ্বীপে গিয়েছিল। হঠাৎ বিভিন্ন রকম প্রতিকূলতা আসায়, প্রবল ঝড় আসায় সমুদ্রে আমার সমস্ত জাহাজ জলে ডুবে যায় এবং লোকজনও ডুবে যায়। ভাগ্যক্রমে কোনো প্রকারে আমি একখণ্ড কাঠকে সম্বল করে বেঁচে গেলাম এবং সেই অভিনয় করার সঙ্গে সঙ্গে চোখে দুফোঁটা জলও সে ফেলল। এই ঘটনা শুনে তার বাবার বন্ধুর বড়ই মায়া হলো, দুঃখ হলো, তাকে প্রতিপালন করতে লাগলো। এইদিকে হেমগুপ্ত অর্থাৎ ছেলেটির বাবার বন্ধুর নাম হেমগুপ্ত, তার একটি মেয়ে ছিল রত্নাবতী। সেই রত্নাবতীর সঙ্গে তার বিয়ে দিল। প্রচুর অর্থ সম্পদ মালিক। যাই হোক, স্ত্রীও রাজি ছিল। হেমগুপ্তের স্ত্রীও রাজি হয়ে বন্ধুর ছেলের সঙ্গে তার নিজের মেয়ের বিয়ে দিল। এইভাবে কিছুদিন চলার পর নয়নানন্দ তার কুস্বভাব, কুচরিত্র সেগুলো ছাড়তে পারছে না, সে যেন অস্থির বোধ করছে। তাকে সেই উচ্ছৃঙ্খল জীবনগুলো যেন তাকে ডাকছে, সে এখান থেকে চলে যেতে চায়। সে কি করলো, একদিন তার স্ত্রীকে ডেকে বলল, দেখো আমি অনেকদিন আত্মীয় ছাড়া স্বজন ছাড়া রয়েছি, একবার দেশে যাওয়া কর্তব্য, তুমি তোমার বাবা মাকে মত করিয়ে আমাদের যাওয়ার বন্দোবস্ত করো। হেমগুপ্ত তার স্ত্রী জামাইয়ের এর প্রস্তাবে খুশি হলেন। তারা শুভ দিনে জামাইকে এবং মেয়েকে যাওয়ার নির্দেশ দিল এবং শুভ দিনে তারা যাত্রা শুরু করলে। যাত্রা শুরু করার সময় প্রচুর ধন সম্পত্তি দিয়ে বিদায় দিলেন।
জামাইকে মেয়েকে। এই পথ চলতে চলতে গভীর বন পড়ল। নয়নানন্দ তার স্ত্রীকে বলল, দেখো এই বন খুবই ভয়াবহ, এখানে দস্যুর ভয় থাকে প্রচুর, পালকিতে যাওয়া নিরাপদ নয়, আমরা পালকি ছেড়ে দিয়ে গরিবের বেশে চলো হাঁটতে হাঁটতে একটা সমস্ত পুটলির মধ্যে বেঁধে গরিব শেষে চলো যাই, গরিব বেশে গেলে দস্যুরা আমাদের চিনতে পারবে না, শহরে গেলে পরে আবার আমরা এই পরিবেশ বদলে দেবো। কথা মতো স্ত্রী তাই করল। এরপরে পালকিওয়ালাদের বিদায় দিল, তারা একা স্বামী স্ত্রী। হঠাৎ বনের মধ্যে একটা কুয়ো দেখা গেল, প্রাচীন পুরনো কুয়া। নয়নানন্দ কি করলো, তার স্ত্রীকে ওই কুয়োর মধ্যে ঠেলে ফেলে দিয়ে পুটুলি নিয়ে সে চলে গেল, সমস্ত অর্থ যা কিছু পেয়েছিল। রত্নাবতী সেই নির্জন বনে কুয়োর মধ্যে পড়ে বাবা মার নাম করে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। ভগবানের অশেষ কৃপায় সেই নির্জন বন থেকে কয়েকজন যাচ্ছিল, তার কান্না শুনে সেই কুয়োর মধ্যে পরমা সুন্দরী স্ত্রীকে কাঁদছে, তাড়াতাড়ি করে তাকে তুলে নিয়ে জিজ্ঞাসা করলো, তার পরিচয় জিজ্ঞেস করলো। রত্নাবতী দেখলে সব ঘটনা বললে স্বামীর অপমান হবে, নিন্দা হবে। সে আসল ঘটনা লুকিয়ে গিয়ে বলল, তার বাবা হেমগুপ্ত বণিক এবং মায়ের নাম রত্নাবতী। স্বামী শ্বশুর বাড়ি যাচ্ছিলাম, কিন্তু কয়েকজন দস্যু আমাদের সব অলংকার নিয়ে আমাকে এই কুয়োর মধ্যে ফেলে দিয়ে আমার স্বামীকে মারতে মারতে নিয়ে গেছে তারা। রত্নাবতীর এই দুঃখের কথা শুনে তারা কি করলো, তার বাবা মার কাছে পৌঁছে দিল। এদিকে নয়নানন্দ দেশে ফিরে স্ত্রীর অলংকার দিয়ে সমস্ত কিছু বেচে দিয়ে আবার সেই নেশা ভাঙ এবং জুয়া খেলায় মত্ত হয়ে অল্প কয়েকদিনের মধ্যে সব শেষ করে ফেলল। আবার সেই দুর্দশা গ্রস্ত হলো, তখন শ্বশুরের কথা মনে পড়ল, আবার কিছু যাতে হাতিয়ে নেওয়া যায় সেই মতলবে সে শ্বশুর বাড়ির দিকে রওনা দিল। ভাবল স্ত্রীর কথা কেউ জানতে পারবে না। এদিকে রত্নাবতী স্বামীকে দেখে ভাবল, স্বামী যতই কুস্বভাবের হোক, স্ত্রীর সে পরম গুরু, স্বামীর নিন্দা করা তো দূরের কথা, শোনাও পাপ, স্বামীকে এখন অনাদর করলে পাপ হবে। সে যাই হোক, সে সমস্ত কিছু ভুলে গিয়ে সে স্বামীকে সানন্দে গ্রহণ করল, কাউকে কিছু বলল না, উল্টে স্বামীকে অভয় দান করলো যে তুমি ভয় পেও না, কেউ প্রকৃত ঘটনা জানে না। এরপরে কি হলো, আবার তার মা বাবা এবং স্ত্রী নয়নানন্দকে কোনো রকম সন্দেহ করলো না, আবার মেয়েকে গয়না পরে সমস্ত বণিকের মেয়ে শয়ন গৃহে প্রবেশ করলো রাত্রিবেলা। অনেকদিন স্বামীকে ফিরে পেয়ে সবকিছু আজ ভুলে গেছে সে। স্বামীর কিন্তু সেরকম উৎসাহ নেই, সে ঘুমোবার ভান করছে। রত্নাবতী ভাবল যে অনেকদিন পর অনেক ক্লান্ত পরিশ্রান্ত পথ হেঁটেছে, তাই সে ঘুমিয়ে পড়ল। রত্নাবতী ঘুমিয়ে পড়ল অল্প কিছুক্ষণের মধ্যে।
আর সেই নরাধম নয়নানন্দ কি করলো, তার সুযোগ বুঝে ধারালো ছুরি দিয়ে পতিপ্রাণা স্ত্রীকে হত্যা করে সব অলংকার দিয়ে নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে গেল। গল্প শেষ করে সারি তখন বলল, মহারাজ, আমি যে কাহিনীটা বললাম তা আমার স্বচক্ষে দেখা। তাহলে আপনি বুঝতে পারছেন পুরুষ জাতি কতটা হিংস্র, কতটা লোভী, কতটা বিশ্বাসঘাতক। তাই এইসব আমি নিজের চোখে দেখেছি, তাই প্রতিজ্ঞা করেছি আমি কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক রাখব না এবং তাদের সংস্পর্শ থেকে দূরে থাকব। পুরুষরা অত্যন্ত স্বার্থপর এবং নৃশংস। বিষধর সাপের সঙ্গে বাস করা যায়, কিন্তু এইসব ধরনের পুরুষের সঙ্গে বাস করা যায় না। রাজা হেসে বললেন, ওহে চূড়ামণি, সারি তো কথা বলল, এইবার তুমি একটা বলো, স্ত্রী জাতির উপর কি জন্য তোমার এত বিরক্ত এবং তাদের দেখতে পারো না? এইবারে চূড়ামণি অর্থাৎ সুখ বলছে, কাঞ্চনপুর নগর নামে একটি প্রসিদ্ধ জায়গায় সাগর দত্ত নামে এক বণিক ছিলেন। তার ছেলের নাম শ্রীদত্ত। তার রূপে গুণে স্বভাবে সকলেই প্রশংসা করত এবং প্রশংসনীয়। আবার অনঙ্গপুরে সোমদত্ত বণিকের একটি কন্যা ছিল, তার নাম জয়শ্রী। তার সঙ্গে এই শ্রীদত্তের বিয়ে হয়েছিল। শ্রীদত্ত বাণিজ্য করতে বিদেশে গেলে স্ত্রী জয়শ্রী তার বাবার কাছে গিয়ে থাকলো। অনেকদিন চলে গেল, কিন্তু শ্রীদত্ত বিদেশ থেকে না ফেরায় জয়শ্রী অধৈর্য হয়ে পড়ল। তার যেসব সখীদের বিয়ে হয়েছে তারা কেমন স্বামীর সঙ্গে সুখে বাস করছে, কিন্তু তার ভাগ্যে ঘর সংসার নেই। একদিন প্রিয় সখীকে মনের সব কষ্ট দুঃখের কথা বলল। সে বলছে, সখী, তোমাকে বলতে লজ্জা নেই, একা একা এভাবে আমার দিন আর কাটছে না। আমি বড়ই দুঃখিনী, তুমি একটা উপায় বলে দাও, না হলে আমার প্রাণটা চলে যায় বুঝি। সখী বলল, প্রিয় সখী, ধৈর্য ধরো। ভগবান মুখ তুলে চাইলে তুমি নিশ্চয়ই তোমার স্বামীকে ফিরে পাবে। জয়শ্রী কিন্তু সখীর এ কথায় সন্তুষ্ট হতে পারল না। তার মনের কিন্তু একটা অন্য ইচ্ছা ছিল। সে সেখান থেকে চলে গিয়ে জানলার ধারে দাঁড়িয়ে রাস্তার লোকজনকে দেখতে লাগলো। সেই সময় সেখান থেকে একজন রূপবান ও সুবেশ যুবক ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। দুজনের চোখাচোখি হলো। জয়শ্রীর মনে হলো, এর সঙ্গে যদি আমার বিয়ে হতো তবে আমি কতই সুখী হতাম। জয়শ্রী তখন তার সখীকে ডেকে বলে, সখী, যেভাবে পারো ওই যুবকের সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দাও। কথা মতো যুবকের সঙ্গে সখী পরিচয় করিয়ে দিল। যুবক খুব খুশি হলো এবং তার কথা মতো সন্ধ্যায় দেখা করার জন্য প্রস্তুত হলো।
সন্ধ্যার পর সেই যুবক সাজগোজ করে সেই নির্দিষ্ট গৃহে উপস্থিত হলো। সখী যুবককে সমাদরে বসিয়ে জয়শ্রীকে সংবাদ দিলে সে সন্তুষ্ট হয়ে সখীকে বলল, তুমি রাত হলে যখন সকলে ঘুমিয়ে পড়বে আমি তখন যাব। জয়শ্রী যথাসময়ে সেই যুবকের সঙ্গে মিলিত হলো এবং মনের বাসনা পূর্ণ করল। প্রতিদিনই জয়শ্রীর এই অভিসার চলতে লাগলো। এরই মধ্যে কিছুদিন পর শ্রীদত্ত, যার সঙ্গে বিয়ে হয়েছিল জয়শ্রীর, সেই শ্রীদত্ত বাণিজ্য শেষ করে শ্বশুর বাড়িতে ফিরে এলো। অনেকদিন পর জামাইকে পেয়ে সোমদত্ত আর স্ত্রী খুবই খুশি হলেন, কিন্তু জয়শ্রী খুশি হলো না। সে খুব অসন্তুষ্ট হলো, মনে মনে রাগ হলো। এই নিয়ে প্রিয় সখীর সঙ্গে বিষয়ে আলোচনা করতে লাগলো। রাতে শাশুড়ি জামাইকে খাইয়ে দাইয়ে নির্দিষ্ট ঘরে শুতে পাঠিয়ে পরে মেয়েকেও পাঠিয়ে দিলেন। জয়শ্রীর এতে আগ্রহ না থাকলেও মায়ের কথা ফেলতে পারল না। সোমদত্ত এদিকে স্ত্রীকে পেয়ে খুব খুশি হলো। বিদেশ থেকে তার জন্য আনা সুন্দর সুন্দর জিনিস উপহার দিতে গেলে কিন্তু জয়শ্রী এতে বিন্দুমাত্র সন্তুষ্ট না হয়ে বরং মুখ বেঁকিয়ে সেসব জিনিস ছুঁড়ে ফেলে দিল। তখন শ্রীদত্ত খুবই অসন্তুষ্ট হয়ে অগত্যা শুয়ে পড়ল এবং কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ল। স্বামী ঘুমিয়েছে দেখে জয়শ্রী তাড়াতাড়ি সেসব ছুঁড়ে ফেলে দেওয়া মূল্যবান অলংকার ও শাড়ি পরে সেই গভীর রাতে একাকিনী যুবকের সঙ্গে মিলিত হলো। সেই সময় এক চোর লুকিয়েছিল। এত রাতে বহু অলংকারে সজ্জিতা একটি স্ত্রীলোককে বাইরে বেরিয়ে যেতে দেখে তার পিছু নিল। আর এদিকে সেই যুবক একাকী জয়শ্রীর আসার প্রতীক্ষার সময় কাটাচ্ছিল, কিন্তু একটা বিষাক্ত সাপ তাকে কামড়ে দেওয়ায় সে সঙ্গে সঙ্গে সেই যুবকটি মারা গেল। জয়শ্রী সেখানে উপস্থিত হয়ে দেখল যুবক তার আসতে বিলম্ব হওয়ায় ঘুমিয়ে পড়েছে। সে ভাবছে ঘুমিয়ে পড়েছে। সে অনেক জাগাবার চেষ্টা করলো, কিন্তু সে তো মারা গেছে, সে জাগবে কেন? জয়শ্রী ভাবল অভিমানে তার সঙ্গে কথা বলছে না যুবকটি। তার পাশে শুয়ে অত্যন্ত বিনয়ের সঙ্গে মিষ্ট স্বরে তার বিলম্বের কারণ বলতে লাগল। চোরটি কাছেই দাঁড়িয়ে থেকে সব দেখে মৃদু মৃদু হাসতে লাগলো। কাছেই একটা শিরীষ গাছ ছিল। সেই শিরীষ গাছে একটি পিচাস ছিল। সে এই সব কাণ্ড দেখে মেয়েটির উপর প্রচন্ড রাগ হলো। সেই পিচাস, সে মনে মনে ভাবলে এরকম দুশ্চারিণীকে উপযুক্ত শাস্তি দেওয়াই উচিত হবে। এই কথা ভেবে সে ওই যুবকের মৃতদেহের মধ্যে ঢুকে হঠাৎ লাফিয়ে উঠে জয়শ্রীর নাকের ডগাটি দাঁত দিয়ে কেটে নিয়ে আবার গাছে গিয়ে বসে পড়ল। চোরটি এরকম তাজ্জব ব্যাপার দেখে খুবই আনন্দিত হলেন এবং একটু ভয়ও পেল। এতক্ষণে জয়শ্রী বুঝতে পারল যে যুবকটি মৃত। তখন সে দৌড়ে গেল প্রিয় সখীর কাছে, সব ঘটনা বলল। সে সবকিছু জিজ্ঞেস করলো, বলো এখন আমি কি করতে পারি বলো, তোমার এই দশা, আমি এখন কি করতে পারি বলো। তখন সখী বলল, এই অবস্থায় আমি বাবা মার কাছে যাব কি করে, আমার নাকটা তো কেটে গেছে, বিশেষ করে আমার স্বামীও আজ উপস্থিত। এই সংকট অবস্থায় মৃত্যু ছাড়া আমার আর কোনো পথ নেই। তুমি আমাকে একটু বিষ এনে দাও, তাই পান করে উদ্ধার পাই। এই বলে কপাল চাপড়াতে লাগল। সব কথা শুনে জয়শ্রীর সখী চিন্তা করতে লাগলো। কিছুক্ষণ পর জয়শ্রী বলল, আমি একটা ভালো উপায় বের করেছি।
দেখো তো কেমন হবে। আমি ঘরে এই অবস্থায় ঢুকেই চিৎকার করে কাঁদতে আরম্ভ করব। সকলে ছুটে এসে কারণ জানতে চাইলে আমার স্বামী অকারণে ক্রোধে অন্ধ হয়ে আমাকে অনেক মেরেছে এবং দাঁত দিয়ে আমার নাকটা কেটে নিয়েছে, এই অপবাদ দেবো। তুমিও তাতে সায় দেবে। সখীও সেটা সমর্থন করলো, বললো হ্যাঁ ঠিক বুদ্ধি, তুমি এটাই করো, আমি আছি। যা ভাবনা তাই করলো জয়শ্রী। সবাই ছুটে এলো, কারণ জিজ্ঞেস করলো। এদিকে জামাইয়ের চিৎকার, চারিদিকে চিৎকারে জামাইয়ের ঘুম ভেঙে গেল। সে ভ্যাবাচেকা হয়ে চুপ করে বসে আছে। জয়শ্রী স্বামীর দিকে আঙুল তুলে বলল, এই খুনে আমার এই দশা করেছে। তখন সকলেই শ্রীদত্তকে গালিগালাজ করতে লাগলো। এইসব কাণ্ড দেখে শ্রীদত্ত বিস্মিত এবং দুঃখিত। সে মনে মনে চিন্তা করে নিল, অনেকদিন আমি দেশে ছিলাম না, সবকিছু না জেনে এখানে আসাটা আমার ঠিক হয়নি। এখন আমি বুঝতে পারছি আমার স্ত্রী চরিত্রহীনা। তাই সে প্রথম সাক্ষাতে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। এই জন্যই নীতি জ্ঞানীরা কি বলেন, মানুষ তো দূরের কথা, দেবতারাও স্ত্রীলোকের চরিত্র ও পুরুষের ভাগ্যের কথা বুঝতে পারেন না। জানি না আমার কপালে কি ঘটবে। পরের দিন সকলেই শ্বশুর তাকে কোটালের হাতে সঁপে দিলেন। তারপর তাকে বিচারপতির সামনে দাঁড়াতে হলো। বাদী ও প্রতিবাদীর কথা মনোযোগ দিয়ে শুনে বিচারপতি জয়শ্রীর কথায় বিশ্বাস করলেন এবং শ্রীদত্তকে শুলে দিতে আদেশ দিলেন। চোরটার কিন্তু মানবিকতার বোধ ছিল এই বিচারের সময়। ঘটনা প্রবাহ কোন দিকে গড়ায়, চোরটি কিন্তু সেই চোরটি, শ্মশানের চোরটি, সে কিন্তু খেয়াল রেখেছে, সে নজরে রেখেছিল। সে বিচারালয়ের অদূরে দাঁড়িয়ে সমস্ত দেখছিল। বিনা কারণে একটি লোকের শাস্তি হচ্ছে দেখে সে বিচারকের সামনে এসে বলল, হুজুর ধর্মাবতার, আপনি সবকিছু না জেনেই নিরপরাধ ব্যক্তিকে শাস্তি দিয়েছেন। আমার একান্ত অনুরোধ, আপনি ন্যায় বিচার করুন। এই ব্যভিচারিণীর কথা বিশ্বাস করবেন না। এর মতো পাপিষ্ঠা নারী এই জগতে বিরল। বিচারক এর কথা শুনে হতবাক হলেন এবং চোরের কাছে প্রকৃত ঘটনা জানতে চাইলেন। চোরের কথা মতো সখীর বাড়িতে লোক পাঠালো সত্যতা যাচাই করার জন্য, এবং তারা সত্যি সত্যি যা যা বলেছিল সেখানে গিয়ে সেই যুবকটির মরা দেহ দেখতে পারল এবং জয়শ্রীর নাকের কাটা অংশটাও সেইখানে পড়ে থাকতে দেখল। তখন বিচারক চোরের কথা সত্য মেনে নিলেন এবং জয়শ্রীর মাথা মুড়ে ঘোল ঢেলে উল্টো গাধায় চড়িয়ে শহরময় ঘোরাতে আদেশ দিলেন আর শ্রীদত্তকে অন্যায়ভাবে হেনস্থ করার জন্য পুরস্কার দানে তাকে সন্তুষ্ট করলেন। গল্প শেষ করে সুখ বলল, তাহলে বুঝতে পারছেন মহারাজ, কেন আমি স্ত্রী জাতিকে পছন্দ করি না। বুঝুন তাহলে। এখানে গল্পটা শেষ হলো। শেষ হওয়ার পরে বেতাল এইবার বিক্রমাদিত্যকে প্রশ্ন ছুড়ে দিল। কি প্রশ্ন ছুড়ে দিল, মন দিয়ে শুনুন। এবার বলো তো মহারাজ, কে বেশি পাপিষ্ট, নয়নানন্দ না জয়শ্রী? নয়নানন্দ তার স্ত্রীকে হত্যা করেছিল, আর এদিকে জয়শ্রী তার স্বামীকে হত্যা করতে চেয়েছিল। কে এই দুজনের মধ্যে পাপিষ্ঠ, কে ঘোরতর পাপিষ্ঠ? বিক্রমাদিত্য বললেন, আমার মতে দুজনই সমান, দুজনই সমান। কারণ
বেতাল জিজ্ঞেস করে, কেন? কারণটা কি? দুজনই কেন? বলছে দুজনই একই অপরাধী। এও একে হত্যা করেছে আর একে হত্যা করতে চেয়েছিল খালি চোরের জন্য, সাক্ষীর জন্যে ছেলেটি জীবন ফিরে পায়। এই বলে বেতাল আবার গাছে চলে গেল। চন্দ্রগুপ্ত আবার তাকে নেওয়ার জন্যে পেছন পেছন দৌড়লেন। এই বলে আমি গল্প শেষ করলাম।